মাথায় রাখতে হবে নজরদারি আর শৃঙ্খলা এক জিনিস নয়। গভর্নমেন্ট যে পলিসি নিয়ে আসছে সেই পলিসির মূল যে জায়গাটা যে আগামী দিনে ট্রেড ইউনিয়ন করার অধিকার সার্ভেলেন্সের মধ্যে রাখবে। আপনাকে সার্ভেলেন্সের মধ্যে রাখবে, আপনি কোথায় মুভ করছেন, গভর্নমেন্ট যে পলিসি চলছে এই পলিসিতে আগামী দিনে শোষণের মাত্রা চরম আকারে যাবে। কন্ট্রাক্টর ওয়ার্কারদের আরো কম পয়সায় খাটাবে। ডাটা প্রিজার্ভ করবে কি অ্যাজ পার সংবিধান, অ্যাজ পার সুপ্রিম কোর্ট প্রিজার্ভ করবে। সেপ্টেম্বর আমরা যেতে থাকবো আমাদের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত সাধারণ জনগণকে বলবো আমরা যেটা থাকবে গভর্নমেন্টের অফিস যারা দুটো স্টেট থেকে এসেছিল পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য, তার বায়োমেট্রিক ডাটা হ্যাক হয়েছে, আবার হ্যাক হয়েছে এবং দেওয়া আছে। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের উপস্থাপনায় আপনাদের স্বাগত। সমাজে ঘটে চলা বিভিন্ন বিষয় যেগুলো ঘটে গেছে কিংবা ঘটছে সে সকল বিষয়ের যুক্তি এবং তথ্য নির্ভর বিশ্লেষণের পাশাপাশি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত যে সকল বিষয়গুলো তার বিশ্লেষণ এবং মানুষকে সচেতন করার যে প্রয়াস ইউটিউব চ্যানেল সচেতন নিয়েছে তারই অঙ্গ হিসেবে আজ আমরা উপস্থিত হয়েছি দুর্গাপুর ইস্পাত কারখানার সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক মন্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জির সঙ্গে তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আজকে ওনার কাছে আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলো শ্রমিকদের স্বার্থের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। আমি প্রথম যে প্রশ্নটা আমার কাছে রাখবো, যেটা আজকের দিনে সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন, সমস্ত শ্রমিক এই মুহূর্তে প্রচন্ড উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে বায়োমেট্রিক যে অ্যাটেন্ডেন্স সিস্টেম যেটা পয়লা তারিখ থেকে মানে 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে ম্যানেজমেন্ট চালু করার বিষয়ে মানে এটা বলেছে যে আমরা চালু করব, তার জন্য তারা মোটামুটি ভাবে মরিয়া হয়ে গেছে। সেই বিষয়ে অনেক শ্রমিক যারা করেনি, বায়োমেট্রিকের মধ্যে দিয়ে যায়নি, তারাও উৎকণ্ঠায় রয়েছে এবং যারা করেছে তারাও এটা নিয়ে একটা প্রশ্নের মধ্যে রয়েছে। তো আমি আপনার কাছ থেকে সরাসরি জানতে চাইবো এই মুহূর্তে এর অবস্থানটা কি। যেমন বায়োমেট্রিকের যখনই বক্তব্য এসে যাচ্ছে তখনই বায়োমেট্রিকের সঙ্গে অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে। যে দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, এই যখনই বায়োমেট্রিকের কোশ্চেনের সঙ্গে এটা রিলেটেড। আমরা যারা শ্রমিক সংগঠন করি, যারা করি তারা শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে দেশের সংবিধান, মানুষের গণতন্ত্র, শ্রমজীবী মানুষের গণতন্ত্র, অবশ্যই ট্রেড ইউনিয়নের যে গণতান্ত্রিক পদ্ধতি আছে ওইটার উপরে আমাদের সবচেয়ে বেশি নজর থাকে এবং তার প্রতি আমরা লক্ষ্য রাখি। এখন কোম্পানি বায়োমেট্রিকের বিষয়ে এখানে বারবার করে বলছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম। আমাদের যে কোনো বিষয়ে আমাদের বক্তব্য আমাদের ইউনিয়নের পরিষ্কার যে বায়োমেট্রিক যখনই বিষয় আসছে যে বায়োমেট্রিক আপনারা কেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়ে আসতে চাইছেন, কি কারণ। যখন কোম্পানি প্রথম শুরুতে মিটিং করে তখন বলেছিল যে ডিসিপ্লিনের কারণে। আমরা আমাদের ইউনিয়ন থেকে বলে দিতে চাই বা আমরা সবসময় বলি, আমরা কোম্পানিকে ডিমান্ড করি যে আমরা চাই যে অর্গানাইজেশন শৃঙ্খলাবদ্ধভাবে শৃঙ্খলা থাকুক, সবাই আমরা ডিসিপ্লিন হই এবং সেই ডিসিপ্লিনে কারখানার স্বার্থে, কারখানার প্রোডাক্টিভিটির স্বার্থে, অবশ্যই সোসাইটির স্বার্থে এই ডিসিপ্লিন আমরা সবসময় চাই। এটা আমাদের ডিমান্ড, সিআই2 প্রাথমিক ডিমান্ড। কিন্তু আমরা শৃঙ্খলার নাম করে আপনারা যে জিনিসটা লাগু করতে চাইছেন এটাতে কোনো শৃঙ্খলার বিষয় নয়, এটা আপনারা ওয়ার্কারদেরকে উপরে দমন পীড়ন নামিয়ে আনার জন্য একটা প্রক্রিয়া চালু করেছেন। কেন এটা বলছেন দমন পীড়ন? তো বায়োমেট্রিক, তার সঙ্গে ছিল RFID, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড। তাহলে সেখানে ছিল নজরদারি। মাথায় রাখতে হবে নজরদারি আর শৃঙ্খলা এক জিনিস নয়। নজরদারি হচ্ছে আলাদা, শৃঙ্খলা হচ্ছে আলাদা। নজরদারি শ্রমিক সংগঠন যারা যেখানে আছে, যেখানে একটা বাইপার্টাইটেড ফোরাম আছে, ডেমোক্রেটিক ওয়েতে চলার একটা পদ্ধতি আছে, যেখানে শ্রমিকরা দুর্গাপুর, বিশেষ করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিকরা, যেহেতু আপনি আমাকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়ে বলছেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিকদের ইতিহাস আছে। যখন যেরকম প্রয়োজন হয়েছে কারখানার স্বার্থে, কারখানার এক্সপানশন অর্গানাইজেশনের স্বার্থে, প্রোডাকশনের স্বার্থে যতটুকু কন্ট্রিবিউশন, পার্মানেন্ট ওয়ার্কার, কন্ট্রাক্টর ওয়ার্কার এবং সমস্ত মানুষের সচেতন নিয়ে কারখানাকে আজকে কিন্তু একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে। কিন্তু নজরদারির মধ্যে দিয়ে যেটা কোম্পানি করতে চাইছে, বা আপনারা সবাই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি নিয়ে আসছে সেই পলিসির মূল যে জায়গাটা যে আগামী দিনে ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, অর্থাৎ আপনাকে সার্ভেলেন্সের মধ্যে রাখবে। আপনাকে সার্ভেলেন্সের মধ্যে রাখবে, আপনি কোথায় মুভ করছেন। দেখুন, এটার সঙ্গে অনেকগুলো পারপাস আছে, অনেকগুলো বিষয় আছে। আমি অত ভেতরে যাব না। আপনারা ভালো করে জানেন যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এখন সেফটিটা সবচেয়ে বেশি অবহেলিত।
ধরুন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ট্রেড অ্যাপ্রেন্টিসের ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্টে, SMS এর মতো জায়গায়। ব্লাস্ট ফার্নেসের ল্যাডেলের ওভারফ্লো হয়ে মারা গেছে 3 জন। আমরা চোখের সামনে দেখেছি, এই ঘটনাগুলো আমরা চোখের সামনে ঘটতে দেখেছি, এবং কিভাবে সেফটি অবহেলা হচ্ছে। যখন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি তখন কোম্পানি আমাদেরকে আঙুল তুলছে। আমি একজন ইউনিয়নের সেক্রেটারিয়েট মেম্বার, সেক্রেটারিয়েট কনভেনার, আমাকে উনি জিজ্ঞেস করছেন যে আপনি এখানে RMHP তে কাজ করেন, আপনি SMS এ কেন এসেছেন? তাহলে এই যে নজরদারি, আমি একটা ছোট স্যাম্পল দিলাম আপনাকে। মানে RFID করার পরে আপনি আর মুভ করতে পারবেন না, আপনাকে আমি ট্রেড ইউনিয়ন মুভমেন্টের ক্ষেত্রে আপনাকে সমস্ত জায়গায় সমস্ত পরিযাতে নজরদারি রাখবে, যাতে আপনি যে কোম্পানি অর্থাৎ এই যে কর্পোরেট যে পলিসি চলছে, এই পলিসিতে আগামী দিনে শোষণের মাত্রা চরম আকারে যাবে। কন্ট্রাক্টর ওয়ার্কারদের আরো কম পয়সায় খাটাবে, বাইরে বেকার বাহিনী দাঁড়িয়ে আছে, তাদের কোম্পানি সেখানে দাঁড়িয়ে তার পুরো ফায়দা নেওয়ার জন্য কম পয়সায় শ্রমিক খাটাবে, পার্মানেন্ট ওয়ার্কার রিক্রুটমেন্ট করবে না, সেফটি অবহেলা হবে, এই সমস্ত কিছু অবহেলা হবে। এর বিরুদ্ধে যাতে আপনি প্রতিবাদ করতে না পারেন, মাথা তুলে দাঁড়াতে না পারেন, আপনার বিরুদ্ধে নজরদারি ব্যবস্থা রাখা হবে। সেই নজরদারি হিসাবেই প্রথম RFID এবং বায়োমেট্রিকের মধ্যে দিয়ে আপনাকে আরো খাঁচার মধ্যে বন্দী করতে চাইছে। খাঁচার এমনিতেই বন্দী, শ্রমিক তো এমনি বন্দী, তাকে আরো বন্দী করতে চাইছে। আজকে ধরুন আমি বায়োমেট্রিক ছেড়ে দিই, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এরকম একটা ক্রাইসিসের মধ্যেও, ওভারঅল চারিদিকে মার্কেট পরিস্থিতির মধ্যেও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাইয়েস্ট প্রোডাকশন, হাইয়েস্ট প্রোডাক্টিভিটি কাজ করছে। আমরা বলছি কোম্পানিকে, আপনার লাখ লাখ টাকার অফিসার আপনার ডিপার্টমেন্টে আছে, কোথায় আপনার ল্যাপসেস আছে বলুন ডিসিপ্লিনের ক্ষেত্রে, আমরা সেখানে রেস্টোর করবো। আমরা চেষ্টা করবো সেই জায়গায় ডিসিপ্লিন রেস্টোর করা, আমরা সমস্ত ট্রেড ইউনিয়ন মিলে আমরা এটা করবো। সমস্যা কোথায় হয়? বায়োমেট্রিক। আমরা এটা তো বুঝলাম যে আপনারা কেন বায়োমেট্রিকের বিরোধিতা করছেন। আশা করি যারা শুনছেন তারা তাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে, কেন CITU ইউনিয়নগত ভাবে শ্রমিকদের স্বার্থের কথা ভেবে বায়োমেট্রিকের বিরোধিতা করছে। আমি আপনাকে আরেকটু পরিষ্কার করে দিতে চাই, ঠিক বায়োমেট্রিকের বিরোধিতার জায়গায় যদি বলেন, আমরা বায়োমেট্রিকের যে বিষয়টা আছে সেখানে কিছু, আমরা আপনাকে প্রথমেই বললাম দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, আমরা কিছু সাংবিধানিক কোশ্চেন নিয়ে এসেছি। যে ধরুন ঠিক আছে, আপনি বায়োমেট্রিক আপনি করতে চাইছেন, কিন্তু আপনি বায়োমেট্রিক যে পদ্ধতিতে করছেন, শৃঙ্খলার নাম করে যে পদ্ধতি নিয়ে আসছেন, এখানে জোর করে ভয় দেখিয়ে আপনি করতে চাইছেন। আচ্ছা, 1 2 আমাদের বক্তব্য পরিষ্কার যে এই বায়োমেট্রিক ডাটা প্রিজার্ভ করবে কে? অ্যাজ পার সংবিধান, অ্যাজ পার সুপ্রিম কোর্ট, কে প্রিজার্ভ করবে? আপনি ক্লিয়ার করুন। 2 নম্বর। 3 নম্বর, নোডাল অফিসারকে, হু ইজ দ্য রেসপন্সিবল পার্সন, রেসপন্সিবিলিটি কে নেবে? আচ্ছা, BIC নিজে নিক যে আমি রেসপন্সিবল পার্সন, এখান থেকে যদি কোনো তথ্য হ্যাক হয় সমস্ত রেসপন্সিবিলিটি আমার। আচ্ছা, 3। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা আছে যে আমি রিটায়ার করার পর আমার এই বায়োমেট্রিক ডাটা ডিস্ট্রয় করা হবে কিনা, করা হচ্ছে কিনা, যারা রিটায়ার করে চলে গেল তাদের ডাটা কি ডিস্ট্রয় হচ্ছে, ডিস্ট্রয় হবে কি হবে না, কিভাবে হবে না। তাহলে আমরা এখন সাংবিধানিক কিছু মৌলিক কোশ্চেন আমরা তুলেছি বায়োমেট্রিকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সেই সাংবিধানিক কোশ্চেন আমাদের বক্তব্য পরিষ্কার, জোর করে করা যাবে না, ভয় করিয়ে দেখে করানো যাবে না। আপনারা সবাই জানেন, আপনিও জানেন ভালো করে যে বায়োমেট্রিক অর্থাৎ বায়োমেট্রিক ডাটা, ইউনিক ডাটা, এই ডাটার ক্ষেত্রে কি কি ইনফরমেশন টেকনোলজি যুগ, এখানে কি আছে, যেখানে সাইবার হচ্ছে, সাইবার ক্রাইম যারা করছে তারা, আমরা এখানে আছি, ওরা 100 মানে আরো 100 স্টেপ আগে এগিয়ে আছে, তাহলে আমরা পিছনে আছি। তাহলে আমার যেখানে যেখানে সুযোগ আছে, আমার শ্রমিকদের সিকিউরিটির কোশ্চেন, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ট্রেনিংগত ভাবে এই কোশ্চেন আমরা ম্যানেজমেন্টের কাছে রেখেছি। কোর্টে গেছেন, এটা আমরা সবাই, সমস্ত শ্রমিক জানে, এবং এটাও একটা অন্যতম পদক্ষেপ। তো কোর্টের পরে, মানে কোর্ট হয়তো একটা কিছু রায় দিল, ম্যানেজমেন্টে জোর করে লাগু করতে চাইছে 1 সেপ্টেম্বর থেকে, সেখানে শ্রমিকদের কাছে আপনাদের কি আহ্বান হবে? দেখুন, আমরা ট্রেড ইউনিয়ন করি, আমরা জোর করে কোনো বিষয় মানব না। জোর করছে মানেই কোম্পানির এখানে কোনো অন্য কোনো হিডেন এজেন্ডা আছে। একদম, আমি অ্যাডভান্স বলবো না, এটা অ্যাডভান্স বলা ঠিক হবে না। সেই হিডেন এজেন্ডা আমি আপনাকে তো বলেই দিলাম যে যেদিন BRC তে অ্যাক্সিডেন্ট হয়, সেদিন আমি যেদিন মুভ করেছিলাম, সেদিন DIC এই কথা বলেছে। অ্যাজ এ ইউনিয়নের সেক্রেটারিয়েট কনভেনার হিসাবে সে এই উদ্ধত্ত দেখাতে পেরেছে, আমিও তার সঙ্গে এই উদ্ধত্ত দেখাতে পেরেছি অ্যাজ এ ট্রেড ইউনিয়ন দেখানো দরকার ওয়ার্কারের সাথে, আপনি যদি মুভ করতে পারেন আমিও মুভ করতে পারি। পাবলিক সেক্টর, এটা পাবলিক সেক্টর, কারো একার নয়, আমিও স্টেক হোল্ডার, আপনার মতো। আপনি মুভ করলে আমিও মুভ করবো। তাহলে এই যে বিষয়টা আছে, সেক্ষেত্রে জোর করলে আমরা লাল ঝান্ডার ইউনিয়ন করি, আমাদের সমস্ত ইউনিয়নকে আমরা এক জায়গায় করেছি, একটা করেছি, ওয়ার্কাররা একটা হয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে জোর করলে আমরা ডেমোক্রেটিক হয়েছে যে এই জোটটাকে ভাঙবো, ডেমোক্রেটিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা জোটটাকে ভাঙবো, আমরা জোর করলে সেই জায়গায় আমরা আছি। তাহলে 1 সেপ্টেম্বর আর বেশি দিন নেই, হাতে আর মাত্র 2 দিন। তো এর মধ্যে থেকে যদি কোর্ট থেকে কোনো নির্দিষ্ট ডিরেক্টিভ না আসে, সেক্ষেত্রে কি আপনারা শ্রমিকদেরকে সেদিনকে 1 তারিখে যারা মর্নিং শিফট ডিউটি যাবে
তাদের জন্য আপনারা কি কোনো বিশেষভাবে কোনো পরিকল্পনার কথা ভেবেছেন? কোর্টের লড়াই একটা লড়াইটা ছেড়ে দিন, ট্রেড ইউনিয়নের লড়াই হয় ময়দানে, ঠিক, কিন্তু ময়দানের লড়াইটা হচ্ছে মূল লড়াই। ময়দানের লড়াইটা আমাদের কাছে মূল জোরের জায়গা। তার সঙ্গে সাপোর্টিং হিসাবে কোর্ট, আমরা কোর্টটাকে সাপোর্টিং হিসাবে রাখছি। কোর্ট কি হবে না হবে আপনিও জানেন যে কোর্টে কি হবে না হবে সেটা আমরা পার্ট, কিন্তু আমাদের মূল লড়াইটা কিন্তু আজকে আমরা প্রায় 10 বছরে এই লড়াইটা করছি। কোর্ট তখন ছিল না, এখন কোর্ট এসেছে। তাহলে কোম্পানি যখন দেখা যাচ্ছে যে দেশের সংবিধানটাকে মানতে চাইছে না, দেশের গণতন্ত্রটাকে মানতে চাইছে না কোম্পানি, তখন আমাদের কোর্টের রাস্তা নিতে হলো। কারণ একটা রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন হিসাবে আমাদেরকে এই রাস্তাটা নিতেই হতো সাপোর্টিং হিসাবে, যে কোর্ট ক্লারিফাই করুক যে আমরা সাংবিধানিক যে কোশ্চেন গুলো তুলেছি আপনারা যেটা বললাম এগুলো ভুল না ঠিক কোর্ট বলুক, তার জন্য আমরা হাইয়েস্ট অব্দি যাবো, এটা আমরা পার্ট। কিন্তু এই লড়াইটার সঙ্গে ওই লড়াইটা কোনো সম্পর্কযুক্ত নেই। এই লড়াইটা ময়দানের লড়াইটা আমরা ময়দানেই বুঝে নেবো ডেমোক্রেটিক হয়েছে। আমরা আগেও বুঝে নিয়েছি, এখনো বুঝে নিয়েছি। রাজধান্ডার ইউনিয়ন, নাসির জব্বরের ইউনিয়ন, আমরা সবসময় ইউনিটিতে বিশ্বাস করি, শ্রমিকদের ইউনিটিতে, শ্রমজীবী মানুষের ইউনিটিতে বিশ্বাস করি। অতএব আমরা সমস্ত ওয়ার্কারকে নিয়ে আমরা এই জোটটা ভাবি। বাকি ইউনিয়নগুলোর অবস্থান কি? আপনি বললেন যে 1 তারিখের থেকে আমরা আগেও 1 জুলাই কোম্পানি বলেছিল, কোম্পানি 1 জুলাই আমরা ছিলাম গেটে, 1 সেপ্টেম্বর আমরা গেটে থাকবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক শ্রমিক বন্ধুর মধ্যে উষ্মা প্রশ্ন রয়েছে 1 সেপ্টেম্বর আমাকে ঢুকতে দেওয়া হবে কিনা। ইউনিয়নগত ভাবে আপনি তাহলে বলছেন 1 সেপ্টেম্বর আমি গেটে থাকবো, 1 জুলাই আমরা গেটে ছিলাম, 1 সেপ্টেম্বর আমরা গেটে থাকবো। আমাদের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত সাধারণ জনগণকে বলবো আমরা গেটে থাকতে। যারা যে শ্রমিক বন্ধুরা ছাপ দিয়ে দিয়েছেন আমরা বলবো তাদের কাছে আবেদন থাকবে যে আপনারাও, আমরা গেটের এই প্রান্তে থাকলে আপনারাও গেটের ও প্রান্তে থাকুন, লড়াইটাকে এক জায়গায় করুন। কেন আগামীকাল আপনার যদি কোনো এই ছাপ দিতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন আপনি হন, আমাদের এরকম ইতিহাস আছে। আমাদের ফান্ড ডিপার্টমেন্টের অফিস বেয়ারার 2টো স্টেট থেকে এসেছিল পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য, তার বায়োমেট্রিক ডাটা হ্যাক হয়েছে, আধার ডাটা হ্যাক হয়েছে, এরকম ইতিহাস আছে। সেটা আমরা সবাইকে বলেছি, জনে বলেছি যে ঘটনা ঘটেছে। তাহলে আমরা যারা ছাপ দিয়ে দিয়েছেন তাদের কাছে আবেদন থাকবে, তারাও আমাদের লড়াইয়ের সাথে থাকুন। কন্ট্রাক্টর ওয়ার্কার যারা আছেন, যাদের চরম আকারে শোষণ চলছে, 30 দিনের কাজ করিয়ে 15 দিনের মাইনে দিচ্ছে, ইএসআই দিচ্ছে না, পিরিয়ড দিচ্ছে না, গ্র্যাচুইটি দিচ্ছে না, তাদের জন্য আমরা লড়াই করছি। তাদেরকেও বলবো এই লড়াইয়ে সামিল হন। আজকে যদি কোম্পানি এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি এই জোর দেখাতে পারে, এই জোর কিন্তু আমাদের মধ্যে থেমে থাকবে না, এই জোর কিন্তু সোসাইটি অব্দি এফেক্টেড হবে। এবং আপনি ভালো করে দেখছেন যে গোটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের টাউনশিপে, যেটা আগে কোনোদিন ছিল না, একটা পুরো একদম বুলডোজার নীতি চালাচ্ছে, যেটা কিন্তু একটা অমানবিক অত্যাচার। এর বিরুদ্ধে কিন্তু সমস্ত মানুষকে এটা একটা অঙ্গ, যে এই জোর কোম্পানির ভাঙতে হবে। বাকি ইউনিয়নগুলোর অবস্থান কি রয়েছে? বাকি ইউনিয়নগুলো আমরা প্রতি মুহূর্তে বাকি ইউনিয়নগুলোর সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলছি। বাকি ইউনিয়নগুলোকে আমরা রেখেছি, সমস্ত ওয়ার্কারদেরকে এক জায়গায় রেখেছি। আশা করছি বাকি ইউনিয়নগুলো অবশ্যই আজকের দিন অব্দিও বাকি ইউনিয়নগুলো যারা আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে একসঙ্গে স্বীকৃতি নির্বাচন লড়েছি, তারা সবাই আমাদের সঙ্গে আজ অব্দি এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের মুখপাত্র তো কদিন আগে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে বলে গেছেন যে আরএফআইডি এবং বায়োমেট্রিকের কথাই ওনারা বলবেন। সেক্ষেত্রে তাদের থেকে এখানকার যে নেতৃত্বের যে অবস্থান আপনি পার্থক্যগত বললেন, সেটা কি ধরে রাখা যাবে বলে আপনি মনে করেন? দেখুন, কোন সরকার যদি শ্রমজীবী মানুষের বিরুদ্ধে কথা বলে, আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি, আজকে আমি এখনই সরকার পতন করে দিতে পারলাম না, পারবো না। কিন্তু আমি যখনই যে সরকার থাকবে, সে যে সরকারই হোক, আমার সরকার, ওর সরকার, এর সরকার, যদি দেখি যে হ্যাঁ এ মালিকদের হয়ে শ্রমিক বিরোধী, শ্রমজীবী মানুষের বিরোধী কোনো কথা বলছে, সেটা কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে যে তাকে শ্রমজীবী মানুষের পক্ষে নিয়ে আসা। এবং সে যদি ভুল রাস্তায় যায়, তার যারা ফলোয়ার আছে তাদেরকে সঙ্গে নিয়ে তাকে বোঝানো যে তুমি ভুল রাস্তায় আছো। আমরা কিন্তু সেই পথটাতেই আছি। তাদের ইউনিয়নের, সরকারি দলের যারা ইউনিয়ন আছে, তাদের ফলোয়াররা কিন্তু সেই জায়গাতেই আছে। ওনারা সেই জায়গাতে আছে যে আমরা আরএফআইডি বায়োমেট্রিক জোর করে আজ অব্দি মানব না। মানে বৃহত্তর শ্রমিক স্বার্থ, বৃহত্তর শ্রমিক ঐক্যের কথা শাসক দল কি, সরকারি দল কি, দিল্লির সরকারি দল, কে কি বললো, আমরা শ্রমজীবী মানুষ, আমরা কারখানা বুঝি, আমরা মানুষের রুটি রুজি বুঝি। রুটি রুজি করতে গিয়ে সমস্ত মানুষের রুটি রুজির জন্য যে ধরনের গণতান্ত্রিক পদ্ধতি দরকার, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কোন সরকার যদি উল্টো দিকে হাঁটে, আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সেই সরকারটাকে আমাদের দিকে করে নিয়ে আসবো। এইটা আমাদের অন্তত জোর আছে, সেই ইউনিটি আছে, এবং আমরা সব ইউনিয়ন এই ইউনিটি নিয়ে লড়াই করছি। অর্থাৎ 1 সেপ্টেম্বর দুর্গাপুর আরেকটা ঐতিহাসিক লড়াই অবশ্যই ঐতিহাসিক লড়াই, অবশ্যই ঐতিহাসিক লড়াই। যখন সময় ডাক দিয়েছে তখনই শ্রমিকরা
ঐতিহাসিক লড়াই করেছে। যখন সময়ের ডাকে সময় শ্রমিকরা ঐতিহাসিক লড়াই করেছে, এবং যখনই সময়ের ডাক আসবে ঐতিহাসিক লড়াই করবে। এই যে শ্রমিকদের যে বেতন চুক্তি হয়েছিল অনেকদিন পরে 39 মাসের এরিয়ার ম্যানেজমেন্ট দেওয়ার নাম করে অনেকগুলো মিটিং করেছে, কিন্তু কোনো রেজাল্টে পৌঁছায়নি এবং পৌঁছানোর দিকে তারা কোনো সদর্থক ভূমিকাও রাখেনি বলে আমরা অ্যাটলিস্ট জানতে পেরেছি দুর্গাপুরের শ্রমিকরা। তো এই বিষয়টাকে কি কোনোভাবে বায়োমেট্রিকের সঙ্গে যুক্ত? অবশ্যই 100%, 100% যুক্ত। শুধু তাই নয়, আমি আপনাকে শুরুতেই বলেছি যে কন্ট্রাক্টর ওয়ার্কারদের 30 দিনের কাজ করিয়ে 15 দিনের মাইনে দিচ্ছে, খুব বাড়ছে। কন্ট্রাক্টর ওয়ার্কারের সেফটি কোনো সেফটি ভাবছে না, অবহেলার জায়গায় আছে, তাহলে এর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। এই যে আমাদেরকে এরিয়ারের টাকা দিল না, অফিসাররা পিআরপির টাকা পাচ্ছে, পাক, আমাদের আপত্তি নেওয়া চায়, পাক। আবার কি এতদিন অব্দি আমাদের গল্প শুনিয়ে এসছে যে পার্কসের এরিয়ার হয় না, আবার পার্কসের টাকা 2008 সালের আর 9 সালের নাকি 11 মাসের টাকা পাবে, এটা মোটা টাকা পাবে, পাক। তাহলে এনজেসিএস মানে তো এরিয়ার, এনজেসিএস মানে তো পিএফ, এনজেসিএস মানে তো গ্র্যাচুইটি। তাহলে এনজেসিএস এ এবারে এনজেসিএস এ আমাদের পিএফ আমরা পাইনি, 25 মাসের এরিয়া মানে পিএফ গেল। এরিয়া যদি না পায় তাহলে আমাদের যারা রিটায়ার করে চলে গেল তাদের একটা বিশাল অঙ্কের লস। গ্র্যাচুইটি একটা আমাদের বাইপার্টাইট এগ্রিমেন্টের মধ্যে দিয়ে একটা বেনিফিটের জায়গা ছিল, কোম্পানি একতরফা সার্কুলার করে আমাদেরকে করে দিল। কোম্পানি এনজেসিএস এর মধ্যে থেকে দাঁড়িয়ে নতুন একটা স্লোগান নিয়ে এলো, যেটা অনেকদিন লেগে যাচ্ছে, যে ডিপির গাইডলাইন। একটা গাইডলাইনের স্লোগান নিয়ে এলো। এই স্লোগানের মধ্যে দিয়ে এইসব সমস্ত অধিকার আমাদের কেটে নিচ্ছে, এবং ডিপি গাইডলাইনের মধ্যে দিয়ে বলতে চাইছে একটা অ্যাফোর্ডেবিলিটি ক্লজ বলে একটা নতুন একটা ক্লজ আমাদের জন্য লাগিয়ে দিল, যেটা আমাদের জন্য নয়। আচ্ছা, সরকারের একটা ঘোষণাকে আমাদের উপরে আইন বলে জোর করে লাগু করে দিল, তবে আমরা এর মধ্যে নই। এইটাকে কেন্দ্র করে লাগিয়ে দিয়ে সমস্ত অধিকার আমাদের কেড়ে নিল। যখন এগুলো কেড়ে নিচ্ছে, এনজিসি যখন এরিয়ার দিচ্ছে না, পিএফ দিচ্ছে না, গ্র্যাচুইটির এরকম জায়গায় এসে দাঁড়িয়ে আছে, তখন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ক্ষোভ বলে মানুষ কি করবে? ক্ষোভ মানে মানুষ ট্রেড ইউনিয়নের ছাতার তলায় সংগঠিত হবে। আর যখনই আপনি সংগঠিত হবেন, তাহলে এই সংগঠিত জায়গাটাকে ভাঙার জন্য, আপনাকে নজরদারিতে রাখার জন্য, আপনাকে বায়োমেট্রিক RFIDর মধ্যে থেকে দাঁড়িয়ে আপনাকে খাঁচার মধ্যে বন্দি করতে চাইবে। এবং আগামী দিনে যেটা আসছে, আপনাকে বললাম, আমি অ্যাডভান্স বলবো না, আগামী দিনে আসছে, আপনি এখান থেকে ক্যান্টিন যাবেন, আপনার জবের স্পট থেকে ক্যান্টিনে খেতে যাবেন, জবের স্পট থেকে বাথরুম যাবেন, বা এদিক যাবেন ওদিক যাবেন, আপনাকে লগ বুকে এন্ট্রি করতে হবে। এই মননের জায়গায় কোম্পানি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে একদম আপনি সঠিক জায়গায় বলেছেন, এটার সঙ্গে এটা সম্পর্কযুক্ত। যখন ওয়ার্কারদের ক্ষোভ বাড়ে, ওয়ার্কার যখন সংগঠিত হয়, যাতে সংগঠিত হতে না পারে, তখন প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রযুক্তির মধ্যে থেকে আপনাকে এই সংগঠিত রূপটাকে ভেঙে দেওয়ার জন্য সমস্ত রকমের প্রক্রিয়া চলে। সেই প্রযুক্তিগতভাবে RFID বায়োমেট্রিক হচ্ছে তার একটা পার্ট। কোম্পানি এখন কি বলছে? কোম্পানি শুরুতে বলেছিল বায়োমেট্রিক ডিসিপ্লিন, এখন কি বলছে? বায়োমেট্রিক না হলে আপনার আসবে না, ইনভেস্টমেন্ট আসবে না। এখন আর কোম্পানি আর বায়োমেট্রিকের ইনভেস্টমেন্ট এসব গল্প ছেড়ে দিয়েছে। সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে ওয়ার্কারকে বিভিন্ন ভাবে, যেটা খুবই আমাদের কাছে মানে বেদনাদায়ক, যে এই ম্যানেজমেন্ট কোনো বেস নেই। একটা অংশে ম্যানেজমেন্টের কোনো বেস নেই। ইডি নিজে উপস্থিত, হাইস্ট লেভেল, আমি কি বলবো, হাইস্ট লেভেলের অফিসার থেকে বলছে, আরে ভাই এটা করতে হয় করো, এটা করতে হয় করো, করতে কোনো নো লজিক। এই ম্যানেজমেন্ট, আমি এইরকম লজিকহীন ম্যানেজমেন্ট যদি হয় একটা অংশ, তাহলে আপনার কারখানা বাঁচবে না, বাঁচতে পারে না। তাহলে আপনাকে লজিক্যালি, আমরা ইউনিয়ন থেকে সবসময় লজিক্যাল জায়গায় যাওয়ার জন্য, লজিক্যালি ওয়ার্কারকে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা চাই যে কর্তৃপক্ষের একটা অংশ অবশ্যই লজিক্যাল, তারাও অন্তত এই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হোক। আমরা এই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। অর্থাৎ আপনি যেটা বললেন এনজেসিএস এর সঙ্গে অবশ্যই ভেরি সম্পর্কযুক্ত। আগামী দিনে শ্রমিকদের মধ্যে যে ক্ষোভ বাড়ছে, সেই ক্ষোভটাকে ভেঙে দেওয়ার জন্য, ঐক্যটাকে যাতে না থাকে, ওয়ার্কারদের মধ্যে কোনো আন্দোলন ডেমনস্ট্রেশন যাতে না থাকে, তার প্রক্রিয়া। 39 মাসের এরিয়া, এটা কি দুর্গাপুরের শ্রমিকদেরকে ভুলে যেতে বলছেন? না, অসম্ভব। 39 মাসের এরিয়াকে ভুলে যাওয়া মানে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ভুলিয়ে দেওয়া। কি করতে হবে তাহলে? 39 মাসের এরিয়ার তো কবে বকেয়া, নতুন এনজিসিএস এর সময় চলে এসেছে। দেখুন, এনজিসিএস এর মৌয়ের পর থেকে আমরা লাইভ রেখেছি এনজিসিএস কে, তাই লাইভ রেখেছি বলে আমি বলবো না যে গ্রেট সাকসেস। অ্যাটলিস্ট আমরা স্কেল কমিটি যেটা হয়েছে, মিনিমাম যে স্কেলে আমাদের প্রতিবারই একটা ঘটনা ঘটে, যে সেখানে দাঁড়িয়ে স্কেলে কিছুটা তো অ্যাচিভমেন্ট পেয়েছি, এত অস্থির হতে পারবেন না। লাইভ রেখেছিলাম বলে তো পেরেছি। আর সমস্ত ইউনিয়নকে নিয়ে আমরা
এনজিসিএস কে কেন্দ্র করে আবার দুদিনের স্ট্রাইক করে ওয়ার্কারকে দুদিনের স্ট্রাইক নোটিশ দিয়ে আবার ওয়ার্কারকে উজ্জীবিত করেছিলাম। সেন্ট্রাল লেবার কমিশনার আমাদের ডাকতে বাধ্য হয়েছিল। সেই ডাকার মধ্যে দিয়ে আমাদেরকে যখন তারা বলছে যে এই জায়গায় দাঁড়িয়ে 2 মাসের মধ্যে 2.5 মাসের মধ্যে ফয়সালা করবে, তখন স্বাভাবিকভাবে 2.5 মাসের মধ্যে আমরা এটাকে করেছি। এবং 2.5 মাস হয়ে যাওয়ার পরেও আমরা এখন অব্দি আমাদের যেটা আছে যে আমরা চিঠি দেবো যে ভাই তুমি বলেছিলে 2.5 মাসের মধ্যে চিঠি আমাদের প্রক্রিয়া চলবে। কিন্তু আমরা দেখবেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ওভারঅল কিন্তু আমরা সেল জুড়ে যে আন্দোলন চলছে আমরা কিন্তু এনজিসিএসটাকে কিন্তু ফার্স্ট পার্টে রেখেছি, তার সঙ্গে আমাদের সমস্ত আন্দোলনের সঙ্গে আছে। এনজিসিএস মানে ওখানে এনজিসিএস মানে শুধু উঁচুবাসী এরিয়া নয়, এনজিসিএস এর বহু পেন্ডিং ইস্যু আছে। আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কারদের যে বেতন চুক্তি হচ্ছে সেখানে আমাদের যা ডিমান্ড ছিল আমরা এখন সেই ডিমান্ড থেকে সরছি না, যে বেসিকের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হবে, বেসিকটাকে তোমার বাড়াতে হবে। তাহলে এখান থেকে আমরা সরছি না। এনজিসিএস এর বহু পেন্ডিং ইস্যু আছে। তাহলে এনজিসিএস এর পেন্ডিং ইস্যু আছে, এনজিসিএস এর ইস্যুর মধ্যে অবশ্যই আছে পাবলিক সেক্টর, অর্থাৎ সেলের কোনো ইউনিটকে বিক্রি করা যাবে না, ইনভেস্টমেন্ট করতে হবে। তার মধ্যে আমাদের আরআইএনএল আছে, যে আরআইএনএল কে কোনো মতে বিক্রি করতে দেবো না। তাহলে আমরা ওই আরআইএনএল আজকে ধরুন আপনি আজকে ভাইজাকে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে সেখানকার যে প্রতিনিধি নির্বাচিত হয়েছে এমপি, তাকে তো এটা এজেন্ডার মধ্যে রাখতে হয়েছে, তাকে তো বলতে হয়েছে যে না বিক্রি করতে দেবো না, এটা তো গ্রেট অ্যাচিভমেন্ট। তাহলে এই যে এনজিসিএস এর যে বিষয়টা আছে নতুন মাসের এরিয়ার, এই আন্দোলন কিন্তু আমাদের চলবে আগামী দিন। দেখুন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আপনাকে চলতে হয়, যে আপনি কখন কোন অস্ত্রটা প্রয়োগ করবেন সেটার জন্য সময় অপেক্ষা করতে হয়। তবে আমরা এখন ধীরে ধীরে যে জায়গায় যাচ্ছি, আমরা কিন্তু এনজিসিএস এর এরিয়া নিয়ে কোনো মতেই কোনো আন্দোলন আমরা ছাড়ছি না। একটা জায়গা তৈরি হয়েছিল দুর্গাপুর ইস্পাত শিল্পে এবং সারা ভারতবর্ষে, যে দুদিনের একটা স্ট্রাইকের মনন তৈরি হয়েছিল দুর্গাপুরের মানুষের মধ্যে, দুর্গাপুরের শ্রমিক শ্রেণীর মধ্যে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের। তো সেইটা আপনাদেরকে যেমন ডেকেছিল, ডাকার পরে লেবার কমিশনের সাথে কথা বলার পরে আপনারা সেখান থেকে 2.5 মাসের সময় চেয়েছিল, সেটা তো অনেকদিন পেরিয়ে গেছে। তো তারপর থেকে আপনারা কি এমন ভূমিকা রেখেছেন যাতে করে এই ব্যাপারটাকে শ্রমিকরা বোঝে যে ইট ইজ লাইফ? এইটা স্পেসিফিক্যালি জানতে চাইছি। দেখুন সিএলসি মানে গভর্নমেন্ট। আমরা কখনোই কারো কথায় আমরা কখনো এরকম নয় যে বলে দিয়েছে মানে কালকে হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। আর স্বাভাবিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি থেকে শুরু করে সবকিছু আছে ছেড়ে দিন। আমরা কিন্তু আপনি যেটা বললেন মনন তৈরি হয়েছিল, যে মনন তৈরি হয়েছিল, আমরা যে ধারাবাহিক লড়াই আন্দোলন করছি ওই মননটাকে আমরা ধরে রেখেছি। আমরা বলছি লড়াইয়ের স্পিরিটটাকে কিন্তু ধরে রেখেছি। আচ্ছা, প্রতি মুহূর্তে আপনি দেখবেন অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন যেখানে ডেমনস্ট্রেশন থাকুন, তার মূল ইস্যু থাকে এনজিসিএস, তার সঙ্গে থাকে সেফটি, তার সঙ্গে তো অবশ্যই আরো বায়োমেট্রিক থাকে। তাহলে আমাদের কিন্তু ইস্যু আছে, লাইভ আছে আমাদের। এবার মনন তৈরি করা, যেটা আপনি কথাটা বলছেন যে মনন যেটা আগে তৈরি হয়েছিল, হ্যাঁ মনন তৈরি হয়েছিল, কিন্তু আমি আবার আপনাকে বলছি, যেটা আগেবার বললাম, যে অনেক সময় অনেক ইউনিয়নের বোঝাপড়াটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেন কোথাও বোঝাপড়ার জন্য ঘাটতি না হয়, কারণ এটাই তো শেষ নয়। তাহলে এই বোঝাপড়ার জায়গা থেকে দাঁড়িয়ে কখনো কখনো আপনাকে পিছুপা হতে হয়, যে আগামী দিনে বোঝাপড়াটাকে আরো শক্তিশালী করার জন্য কখনো কখনো সাময়িকভাবে আপনার মনন তৈরি থাকলেও সবার সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে কখনো কখনো আপনাকে পিছন দিকে যেতে হয়, যাতে আগামী দিনে আরো বোঝাপড়াটা শক্তিশালী হয়। ওই জন্য আপনার কথা মতো মনন তৈরি আছে, কন্টিনিউয়াস আমরা আন্দোলনের মধ্যে আছি। সর্বভারতীয় ক্ষেত্রে যেখানে যখন আপনি দেখবেন প্রতিদিন কিছু না কিছু কর্মসূচির মধ্যে আছে, আর সবটাই হচ্ছে এনজিসিএস রিলেটেড। অর্থাৎ এনজিসিএস মানে বাইপার্টাইট ফোরাম, যেখানে হচ্ছে ওয়ার্কারদের মূল ডেমোক্রেসিটা রাখা আছে। কোম্পানি কি এনজিসিএস এর ডাইলুট করার চেষ্টা করছে? অবশ্যই করবে। আমি আপনাকে এতক্ষণ ধরে যা বলছি, আরআইডি বায়োমেট্রিক থেকে শুরু করে আর সবই থাকবে, আর এনজিসিএস ও থাকবে, তাই কখনো হয়? ট্রেড ইউনিয়নটাই রাখতে চাইছে না, তাহলে আর এনজিসিএস কি? যারা ট্রেড ইউনিয়নই রাখতে চায় না, তাদের ইচ্ছা মতো চলতে চায়, তারা আবার এনজিসিএস রাখবে। এনজিসিএস হচ্ছে ট্রেড ইউনিয়নের ডেমোক্রেসির হাইস্ট ফোরাম, যেখানে সমস্ত ডেমোক্রেসির এক্সারসাইজ হয়। অর্থাৎ রুজি, যেখানে অর্থনৈতিক দাবি, মূল দাবি, যেটার মধ্যে দিয়ে দেশের স্বয়ংবর অর্থনীতি, পাবলিক সেক্টরের একটা এনজিসিএস বাইপার্টাইট ফোরাম, যেখানে মূল স্তম্ভ যে দেশের স্বয়ংবর অর্থনীতি, দেশের অর্থনীতি, একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে একদম সেই গুরুত্বপূর্ণ জায়গাটা কখনো কেউ রাখতে চাইবে, সেই জন্য তারা রুটে ধাক্কা মারছে। বর্তমান যে রুট যে ট্রেড ইউনিয়নটা রাখবে না, তাহলে ওটা থাকবে না, না रहेगा বাস। আচ্ছা, এবার আসবো যে দুর্গাপুর ইস্পাত কারখানায় বিগত দিনগুলোতে যেভাবে সেফটি ভায়োলেশনের কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, অনেক শ্রমিক বন্ধু মারা গেছেন, কন্ট্রাকচুয়াল হোক, পার্মানেন্ট ওয়ার্কার হোক, সেগুলো সম্বন্ধে অনেকগুলো কমিশনও তৈরি করা হয় তারপরে, কিন্তু সেই কমিশনগুলোর কোনো রিপোর্ট পাবলিকালি আসে না। আপনাদের কাছে আসে? যখনই দেখুন, আমরা সবসময় চাই যেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে একটা অ্যাক্সিডেন্ট না হয়, অবশ্যই এটা আমাদের প্রথম চাওয়া পাওয়া। কিন্তু চাইলেই তো হবে না, চাওয়ার জন্য আগেকার সময়ে লিডাররা কোনো বিজ্ঞানসম্মত অনেক কিছু ভেবেছিল, বিভিন্ন ডেমোক্রেটিক ফোরাম তৈরি করেছিল,
যেখানে এগুলোর ইয়ে হবে যে সেফটি থেকে শুরু করে প্রোডাকশন থেকে ল্যাপসেস কোথায় আছে কি আছে না আছে সেগুলো সবটা আলোচনা হবে। তার জন্য আমাদের ডিসিসিবি ছিল, ডিপার্টমেন্টাল কনসালটেটিভ কমিটি অফ প্রোডাকশন, ডিসিসিএস ছিল, সেফটি কমিটি ছিল, স্ট্যাটুটারি বিভিন্ন কমিটিগুলো ছিল, অর্থাৎ আমাদের যে ম্যানেজমেন্টের সঙ্গে যে মূল যে কমিটিগুলো বাইপার্টাইট কমিটিগুলো ছিল, প্ল্যান্ট লেভেল সেফটি কমিটি ছিল, গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই যে কমিটিগুলো সেই সময়ে পাবলিক সেক্টরের সঙ্গে সঙ্গে তারপরে টাইম টু টাইম এইসব কমিটিগুলো ফরমেশন হয়েছে যাতে করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে ধরুন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে প্রোডাকশন যাতে কি করে হয়, জিরো অ্যাক্সিডেন্ট এই যে চলে। তো ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট তো সবসময় একটা সেফটি বিষয় থেকেই যায়। আপনাকে বড় ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে। তাহলে সেইখানে দাঁড়িয়ে আমাদের এই ডেমোক্রেটিক যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো স্ট্রেনথেন করতে হবে। স্ট্রেনথেন মানে কি, কমিটি করে দিলাম, সেই কমিটি কে গেল না হলো, সেই কমিটি কি রিপোর্ট হলো না হলো, সেটাকে পরের দিন মনিটরিং হলো কিনা, প্র্যাকটিক্যালি এইখানেই মূল জায়গা আছে। কমিটি ফরমেশন হচ্ছে, এটা হচ্ছে ধরুন স্ট্যাটুটারি কমিটি, হ্যাঁ আছে তো, কিন্তু কমিটির ভেতরে কি মিটিং হচ্ছে, কি মানে মোটিভ কি, মোটিভ কি যে চারটে ডিপার্টমেন্টকে ভেঙে একটা কমিটি করে দিল, কি হবে? ধরুন আমাদের প্রথমে ছিল আইএমএইচপি সঙ্গে সিন্টার, দুটো কমপ্লিটলি নেচার আলাদা, নেচার আলাদা। ট্রাফিকের আমাদের সঙ্গে ট্রাফিকের প্রতি মুহূর্তে রিলেশন। তাহলে এই যে বিষয়গুলো আছে, তাহলে ওই যে প্ল্যাটফর্ম গুলো আছে ওগুলো স্ট্রেনথেন করতে হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, ওখানে টিডিপিস আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে, এবং সেই আলোচনাটা যেন এরকম না গল্পের মতো না হয়, ইমপ্লিমেন্ট করতে যেতে হবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি জাস্ট উল্টো দিক দিয়ে একটা কথা বলছি, যে ধরুন আমি ধরুন ইউনিয়নের ধরুন আমি প্ল্যান্ট লেভেল সেফটি কমিটির মেম্বার, ভালো করে বুঝে নিন। আমি বিআরসিতে বা এসএমএস এ বা আরএমএইচপিতে বা সিমটারে আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, আমার কাজ কি, আমি কোন ডিপার্টমেন্ট ঘুরবো, ঠিক? আমি যদি প্রোডাকশন প্রোডাক্টিভিটি মেম্বার হই, আমি সব ডিপার্টমেন্ট ঘুরবো, তবে না আমি প্রোডাকশন প্রোডাক্টিভিটি বিষয়টা আমি টেবিলে আলোচনা করতে পারবো। আমি কোনো ডিপার্টমেন্টে চাকরি করি মানে সেই ডিপার্টমেন্টের আমি প্রোডাকশন প্রোডাক্টিভিটি মেম্বার নয়, আমি ওভারঅল সেন্ট্রাল কমিটির মেম্বার, প্রোডাকশন হোক বা সেফটি কমিটির হোক। তাহলে আপনার যদি বিআরসিতে বা এসএমএস এ কোনো ঘটনা ঘটে বা সিন্টারে ঘটনা ঘটে, আমি সেখানে মুভ করবো, আমি গিয়ে দেখবো যে ঘটনা কেন ঘটেছে এবং টেবিলে এটা ফেলবো যে লেভেলে ফেলার দরকার, যে যাতে এরকম ঘটনা ঘটেছে, এই ল্যাপসেস ছিল আমাদের না হয়। এবং এই ল্যাপসেস গুলো বার করার জন্য কি যে কমিটি ফরমেশন হবে, সেই কমিটির মধ্যে শ্রমিক প্রতিনিধিকে রাখতে হবে, ঠিক? এটা হচ্ছে 1 নম্বর পার্ট। শ্রমিক প্রতিনিধি যদি জানে যে এটার জন্য হয়েছে, কোনো টাকার ব্যাপার নেই। যদি শ্রমিকদের ফল্ট হয়েছে শ্রমিকদের ফল্ট, যদি এক্সিকিউটিভদের ফল্ট হয়েছে ফল্ট, এটা লোকানো যাবে না, এটা লোকালে সবার ক্ষতি হবে। শ্রমিকের মৃত্যু হলে যেমন ক্ষতি, কন্ট্রাক্টর ওয়ার্কারের মৃত্যু হলে, পার্মানেন্ট ওয়ার্কার মৃত্যু হলে যেমন ক্ষতি, কন্ট্রাক্টর ওয়ার্কার যেমন অফিসারদের মৃত্যু হলো ক্ষতি, সবারই ক্ষতি। তাহলে আমরা সবটাই চাই। তাহলে এই যে টেবিলে আমি এটাকে রাখবো তো, তাহলে যদি ওই এনকোয়ারি কমিটিগুলোতে যদি আমাকে না রাখে, আরো গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে আবার আমি আরেক পার্টি কেসে যাবো, যে আমি বিআরসিতে গেলাম, আমাকে বিআরসি বললো আপনি ইধার মে কিউ আয়া হ্যায়, তা আমি তো সেক্রেটারি মেম্বার, আমি যদি সব ডিপার্টমেন্টে যদি না ঘুরি, জবটা যদি না দেখি, তাহলে আমি ডিআইসি মিটিং এ ওনাকে কি রিপোর্ট করবো? আমি কি আরএমএইচপি চাকরি করে আরএমএইচপি বলবো? এই যে দেখুন ইন্টার রিলেটেড, সব ইন্টার রিলেটেড, বুঝতে হবে। কমিটি আছে, নন ফাংশনিং কমিটি করার চেষ্টা, মানে আমি যেন লোককে বলতে পারি যে আমি করেছি। তাহলে এই যে শ্রমিক প্রতিনিধি এই যে কমিটিগুলো হয়েছে ওর মধ্যে রাখতে হবে, ওইগুলোকে আরো স্ট্রেনথেন করতে হবে, ইমপ্লিমেন্ট করে যেতে হবে। এইগুলো নিয়ে কোম্পানির একটা অংশের কোনো, আমি সবাইকে বলবো না, একটা অংশের সিরিয়াসনেস আছে, একটা অংশের মধ্যে কোনো মাথা ব্যথা নেই। তাহলে এই যে বিষয়গুলো আছে, সেইখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আমরা চাইলে আগেও পেরেছি, এখনো পারবো। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, একটা লোককেও মৃত্যু মুখে বা অ্যাক্সিডেন্টে যেতে হবে না, যে সায়েন্টিফিক যে ডেমোক্রেটিক ফোরাম গুলো আছে সেগুলো যদি প্রপার হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে এই ফোরাম, এই প্ল্যাটফর্ম গুলো, এইগুলোকে আমাদের স্ট্রেনথেন করতে হবে। কেন্দ্রীয় সরকার যে নীতি এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিকদের প্রতি যে বিরোধপূর্ণ নীতি, সেইখানে দাঁড়িয়ে তো ম্যানেজমেন্টেরও কোথাও না কোথাও, যারা এখানে এক্সিকিউটিভ রয়েছেন তাদেরও তো কোথাও না কোথাও হাত পা বাঁধা। সেই জায়গাটাকে নিয়ে যদি আমরা, আপনি একটু বলেন, মানে সেই জায়গাটা কিভাবে আমরা তাহলে ওভারকাম করার দিকে যাবো? ম্যানেজমেন্টেরও তো হাত পা বাঁধা বলেই তারাও চোখ বন্ধ করে থাকতে বাধ্য হচ্ছে, এটাও কিন্তু ম্যানেজমেন্টের একটা অংশের বক্তব্য। এই জায়গাটাকে ঠিক করবে, ঠিক। ধরুন আমি 91 সালের আগে বলবো না, আমি আবারও বলবো 91 সালের পরে যা নীতি চলছে এখন সেই নীতিই চলছে। তাহলে 91 সালের পরেও তো আমাদের তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মডার্নাইজেশন এক্সপানশন তো হয়েছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাইস্ট প্রোডাকশন প্রোডাক্টিভিটি লাভের মধ্যে কনজিকিউটিভ 12 ইয়ার্স পর লাভ করেছে, তো সেখানে তো হাত পা বাঁধা ছিল। এই যে তাহলে আজকের দিনে আপনি বলতে পারেন যে দম বন্ধ করা পরিস্থিতি। এই যে গভর্নমেন্ট এসছে, দেখুন আমি কোনো গভর্নমেন্টের কথা বলবো না,
আমি কোনো গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট কি গভর্নমেন্ট আমি সব বুঝি না। আমরা ট্রেড ইউনিয়ন করালো, এখন যারা সরকার চালাচ্ছে, তারা যখন যখন যে সরকার এসছে, যখন যখন শ্রমিক বিরোধী নীতি এসছে, আমরা বিরোধিতা করেছি। যেমন ধরুন, ছোট একটা উদাহরণ দিই, এখানে ম্যাকেন্সি এসেছিল, ম্যাকেন্সি বলেছিল সেলকে টুকরো টুকরো করে দেবে। আচ্ছা, সেই সময় আন্দোলন কারা করেছিল? শ্রমিকরা। আমি সিআইপি ডিমান্ড করছি না, সমস্ত ওয়ার্কারদের ডিমান্ড করছি। আচ্ছা, যদি সেই সময় ম্যাকেন্সি করে ফেলতো, তাহলে আজকে যারা বলছে আমাদের দম বন্ধ করা পরিস্থিতি, তাদের চেয়ার তো থাকতো, ওইখানে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকতো, তারা আশা করি আজকে যারা বলছে দম বন্ধ করার পরিস্থিতি, তাদের এর চেয়ে 3 গুণ দম বন্ধ করার পরিস্থিতি তৈরি হতো। তাহলে ওই চেয়ারটাতে রক্ষা কিন্তু আমরাই শ্রমিকরা আন্দোলন করে, এবং অবশ্যই সেই সময়ও দম বন্ধ করার পরিস্থিতি ছিল। এক্সিকিউটিভদের একটা বড় অংশ এই আন্দোলনে আমাদের সহযোগিতা করেছিল। তার মানে এক্সিকিউটিভদের আহ্বান জানাচ্ছি, অবশ্যই এক্সিকিউটিভদের আহ্বান জানাচ্ছি। আজকে যে বিপদ আছে, আগামীকালের যে বিপদ আমাদের সামনে আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ইমিডিয়েট এক্সপানশন মডার্নাইজেশন না হলে, চোখের সামনে বার্নপুরে যে ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা গর্ববোধ করছি। সেই বার্নপুর, যে বার্নপুরকে শ্রমিকরা লড়াই আন্দোলন করে প্রাইভেট থেকে সেলের আন্ডারে ঢোকাতে পেরেছিল, সেই বার্নপুরে আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে, এর জন্য শ্রমিকরা গর্ববোধ করে। আমরা চাই ওখানে ইনভেস্টমেন্ট হয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ইমিডিয়েট ইনভেস্টমেন্ট দরকার। এই দম বন্ধকর যে পরিস্থিতি কর্তৃপক্ষ তৈরি করেছে, এই দম বন্ধকর পরিস্থিতি কর্তৃপক্ষ যদি বন্ধ না করে, তাহলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আগামী প্রজন্ম কিন্তু যারা যারা এর সঙ্গে যুক্ত আছে, তাদের কাউকে ছেড়ে কথা বলবে না। কেন? আমরা দুর্গাপুরে যারা লড়াই আন্দোলন করি, শ্রমিক আন্দোলন করি, এর পরের জেনারেশনের কাছে আমরা এই পাবলিক সেক্টরটাকে সুরক্ষিত ভাবে তুলে দিতে চাই। অতএব আজকের দিনে দাঁড়িয়ে এক্সপানশন মডার্নাইজেশনটাই আমাদের মূল লক্ষ্যবিন্দু হওয়া উচিত। কিন্তু কোম্পানি, তার মোটিভ, তার ধ্যান ধারণা সবটাই একটা অংশ, আমি সবটা বলবো না, তারা ভুল পথে পরিচালিত, একটা অংশ ভুল পথে নিজেরাই এই দম বন্ধ করার পরিস্থিতি তৈরি করেছে। অনেক দম বন্ধ করার পরিস্থিতি এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেইখান থেকে দাঁড়িয়েও বহু কর্তৃপক্ষ সেই লড়াইটা করেছিল বলে আজকে সবাই এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এক্সপেনশনের কথা আপনি বলছেন, মডার্নাইজেশন এক্সপেনশন, তার জন্য জমি দরকার। কিছুদিন আগে আমরা অ্যালো স্টিল প্ল্যান্টের পাশে যে অংশটাতে বস্তি উচ্ছেদের সময় একটা বিরাট ঘটনা ঘটে গেছে। তো ম্যানেজমেন্ট থেকে, মানে যারা এখন পাওয়ার রয়েছে, তাদের সঙ্গে কথা বলে সমস্ত বস্তিকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল। সেখানে ইউনিয়নগত ভাবেও আপনারা দাঁড়িয়েছেন এবং পার্টিগত ভাবেও দাঁড়ানো হয়েছে। তো এই বিষয়টা, জমি দরকার, তাহলে মডার্নাইজেশন এক্সপেনশনের কথা বলছেন, এই জায়গাটাকে একটুখানি ক্লিয়ার করুন। আমি আবারও প্রথমেই বলে দিই, আমি ট্রেড ইউনিয়ন করা লোক, আমাদের একটা স্বাধীন সত্তা আছে। আমরা কারখানার গেট, কারখানা আমাদের কাছে যেটা মূল জায়গা, যে কারখানা হোক, এটা আমরা সবাই চাই। কারখানা করতে গেলে জমি লাগবে, ঠিক? তো জমি লাগবে, সহযোগিতা কারা করবে? আপনি রুলিং পার্টির সঙ্গে কথা বলতে পারেন, রুলিং পার্টির সঙ্গে আপনি কথা বলতে পারেন, অবশ্যই কথা বলুন, কিন্তু মূল আপনাকে কথা বলতে হবে কোথায়? ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে। আমরা প্রস্তাব দিয়েছিলাম যখন এই ঘটনা ঘটলো। ধরুন একটা কোম্পানি ডিআইসি কে আক্রমণের মুখে চলে এলো, ধরুন, তাহলে আমাদের সুরক্ষা কি থাকলো? যদি ডিআইসি কে অত সিআইএসএফ এর মধ্যে দাঁড়িয়েও যদি অ্যাটাক করতে পারে, তাহলে আমাদের শ্রমিকদের কারখানার সুরক্ষা কি থাকলো? তাহলে কারখানার ওয়ার্কারদের সুরক্ষার জায়গা থেকে দাঁড়িয়ে একটা কোশ্চেন চিহ্ন দাঁড়িয়ে গেল। এরকম করে হয় না, এরকম করে জমি দখল হয় না, হতে পারে না। এটা একটুখানি পরিষ্কার করে বলুন। এরকম করে জমি দখল যাই আছে গণতান্ত্রিক পদ্ধতি, আলোচনার উপরে আর কিছু হতে পারে না। মূল জায়গা আলোচনা। ট্রেড ইউনিয়ন, আমরা প্রস্তাব দিয়েছিলাম যে সমস্ত ইউনিয়নের সেন্ট্রাল লিডারশিপদের ডাকুন, কথা বলুন যে আমি এক্সপানশন মডার্নাইজেশন চাইছি, তার জন্য জমি দরকার, এই পরিস্থিতি আছে, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু জমি নেওয়ার ক্ষেত্রে যা আইন আছে, যা যা বিষয় আছে, ক্ষতিপূরণ থেকে শুরু করে সবটাই তো আমাদেরকে নজরে রাখতে হবে। ওয়ান ফাইন মর্নিং আমি এসে মনে হলো যে আমি একে উৎখাত করে দেবো, না, পারবেন না, ভালো, ঠিক না, এটা হতে পারে না, অমানবিক ব্যাপার। আপনাকে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো করতে হবে। আপনি দুম করে চলে গেলেন, হয় না। এটাতে করে কোম্পানির ভাবমূর্তি নষ্ট হয়, আর পাবলিক সেক্টরের ভাবমূর্তিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে আপনারা জমি অধিগ্রহণের পক্ষে, কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়া, আলাপ আলোচনার মধ্যে যার যেটুকু ক্ষতিপূরণ আছে, ক্ষতিপূরণ থেকে শুরু করে ন্যায্য ক্ষতিপূরণ, একদম পরিষ্কার ন্যায্য ক্ষতিপূরণ, যেটা আমাদের পক্ষে সম্ভব। ন্যায্য ক্ষতিপূরণ, ন্যায্যই ক্ষতিপূরণ দিতে হবে। সেই ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে কারখানাকে এক্সপানশন মডার্নাইজেশন, অ্যালো স্টিল কারখানাকে নতুন করে ইনভেস্টমেন্ট, তার জন্য আমাদেরকে যদি কয়েক হাজার মিটিং করতে হয় তো কয়েক হাজার মিটিং করতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এক্সপানশন মডার্নাইজেশনের এই সুযোগ হাতছাড়া করব না। সেই জায়গায় দাঁড়িয়ে
আমরা বলবো, কোম্পানির কাছে আমাদের অ্যাপ্রোচ থাকবে যে আপনারা পদ্ধতি পরিবর্তন করুন, ট্রেড ইউনিয়ন গুলোকে সঙ্গে নিয়ে। আমরা আগেও এক্সপানশন মডার্নাইজেশন করেছি। এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেখানে তৈরি হয়েছে সেখানে বহু লোকের জমি গেছে, সেখানে বহু অবদান আছে মানুষের। অতএব একটা এক্সপানশন বড় ইস্যু নয়, বড় ইস্যু করছি, মানে আমি আর একটা বলবো না, নেগেটিভ বলবো না, বড় ইস্যু করার পিছনেও অনেক কিছু কারণ থাকে, সেটা আমি আজকে আর আমার মুখ দিয়ে বলাটা ঠিক হবে না। আমি সব সময় চাইবো সমস্যা এসছে, আলোচনায় সমস্যা মিটে যাবে, এটাই আমি বুঝি। এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করছি, এই যে ট্রেড ইউনিয়ন করতে গিয়ে মানে আপনাকে আমি আজকের এই সাক্ষাৎকারটার জন্য 4 দিন ধরে চেষ্টা করার পরে আজকে আপনি সময় দিতে পেরেছেন। মানে আপনি ট্রেড ইউনিয়নের কাজেই যুক্ত, অন্য কোনো কিছু না। তো এতে আপনার ব্যক্তি জীবন কিভাবে এফেক্টেড? কোন ব্যক্তি জীবনের কোনো এফেক্টেড নয়, যতটা সময় আপনাকে এই কাজে দিতে হয় ইউনিয়নের কাজে। দেখুন, আমি যদি কি বলবো, আমি যদি অন্তর থেকে ট্রেড ইউনিয়নটা করি না, অন্তর থেকে ট্রেড ইউনিয়ন, আমি আবার একটা গুরুত্বপূর্ণ কথা, অন্তর থেকে ট্রেড ইউনিয়ন করি, তাহলে কখনোই ফ্যামিলি এফেক্টেড হতে পারে না। আপনি যদি অন্তর থেকে করেন, আপনাকে আপনার ফ্যামিলি সাহায্য করতে বাধ্য, কিন্তু আপনার অন্তরের মধ্যে কোথাও কিছু লুকিয়ে থাকে, তাহলে কিন্তু ফ্যামিলির লোকেরা সবচেয়ে আগে দেখতে পারবে, তখন কিন্তু ফ্যামিলির ডিসব্যালেন্স হবে। আপনি এই ট্রেড ইউনিয়ন করতে গিয়ে, মানে দুর্গাপুরের শ্রমিকরা সবাই জানে যে আপনি বহুবার সাসপেনশন থেকে শুরু করে শোকজ হয়েছেন, তার জন্য আপনাকে অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনার ফ্যামিলি কিংবা আপনার ব্যক্তিগতভাবে কোথাও কোনো ক্ষোভ, দুঃখ, অভিমান এই জায়গা? আমি তো নিজেকে গর্ববোধ করি, আশ্চর্যবোধ তো জীবন দিয়েছে, তাই না? আর আমি তো অর্থনীতির কথা বলছি, আমি তো আশ্চর্যবোধ জীবনের অঙ্গীকার করে আমি ট্রেড ইউনিয়ন করতে এসেছি। আপনার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা কথা বলতে চাই যে আমি ট্রেড ইউনিয়ন করতে এসে আমার ভেতরে যে স্পিরিটটা তৈরি হয়েছে, তার জন্য আমি শ্রমিকদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, সেটা নিশ্চয়ই। আপনি তো একদিনে এই জায়গায় সমস্ত শ্রমিকদের কাছে কৃতজ্ঞ যে এই স্পিরিটটা আমার তৈরি করতে পেরেছে আজকে, আমার সেই জায়গায় আমি গর্ববোধ করছি। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সীমন্তদাকে অশেষ ধন্যবাদ, ওনার ব্যস্ততার মধ্যেও সমস্ত বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করলেন, এবং সবটার সঙ্গে যুক্ত সেটা আজকে যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে ক্লিয়ার হবে। আমি লাস্ট শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। আজকে সব শ্রমিকই জানে মোটামুটি ভাবে যে আজকে এই একটা কোর্টে কেসটা ওঠার ব্যাপার আছে, সেটা নিয়ে কোনো খবর কিংবা আপডেট কিছু আছে কিনা? হ্যাঁ, এখন অব্দি আমার কাছে যা খবর আছে, আজকে কোর্টটা লিস্টিং এ ছিল, যতদূর মনে হচ্ছে কাল সকালে হয়তো এটা মানে চান্স আছে। আচ্ছা, আজকে কোনো না, আজকে চান্স নেই। এখন অব্দি যেটুকু ইনফরমেশন পেলাম যে হয়তো আজকে আসেনি, কালকে হয়তো সকালে 5টা এটা। আচ্ছা, কালকে 5টা। ঠিক আছে, ধন্যবাদ। আজকে যারা এই ভিডিওটা দেখলেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা আগামী দিনে 1 সেপ্টেম্বর এই চ্যানেলের পক্ষ থেকেও আমরা গেটে উপস্থিত থাকবো, লাইভ দেখানোর চেষ্টা করব কি হচ্ছে না হচ্ছে। এবং শুধু সীমান্তদা নিজে নয়, উনি বলেছেন সমস্ত শ্রমিক বন্ধুরা যারা মনে করছেন যা হচ্ছে সেটা ঠিক নয়, তাদেরকে উনি আহ্বান জানাচ্ছেন, একটা দিকে গেটে আসুন, আমরা আমাদের অধিকার বুঝে নেব। অবশ্যই। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।